আসসালামু আলাইকুম। দ্বিতীয় অধ্যায়ের আরও একটি বোর্ড সৃজনশীল প্রশ্নে তোমাদের স্বাগতম জানাচ্ছি। এ পর্যায়ে আমরা কথা বলবো রাজশাহী বোর্ড ২০১৫ এর একটা কোশ্চেন নিয়ে। তো দেখো ২০১৫ কিন্তু অনেক আগের একটি প্রশ্ন হতে পারে যে স্যার এত আগের প্রশ্ন কেন আপনাদের বইয়ের মধ্যে দিলেন বা এত আগের প্রশ্ন কেন ইনক্লুড করলেন। বেসিক্যালি আমরা আমাদের বইটা এমনভাবে সাজাতে চেষ্টা করেছি যাতে করে সমস্ত আইটেমের কোশ্চেনই যেন আমাদের সৃজনশীল হিসেবে যেন আমরা তোমাদেরকে দেখাতে পারি। এই প্রশ্নের মধ্যে, এই সৃজনশীলের মধ্যে মোমের যে দুইটা অবস্থা রয়েছে, ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন, সো এই সৃজনশীল প্রশ্নটি মূলত এই পরিবর্তন কেন্দ্রিক। তো আশা করতেছি এইটা যদি তোমরা প্র্যাকটিস করতে পারো, তোমাদের এই পরিবর্তন রিলেটেড যত সৃজনশীল প্রশ্ন আসবে তোমরা এখান থেকে যেই বেসিকটুকু শিখবা বা এখান থেকে যেই প্রশ্নের উত্তরের প্রসেসটা শিখবা, ওই প্রসেসকে কাজে লাগিয়েই তোমরা বাকি সৃজনশীল প্রশ্নের অ্যান্সার কমপ্লিট করে ফেলতে পারবে যদি কখনো তোমাদের সামনের আপকামিং কোনো এক্সামে যদি আসে। ওকে, তাহলে চলো আমরা আমাদের মূল আলোচনা শুরু করি। তো দেখো এখানে আমরা দুইটা বিক্রিয়া দেখতে পাচ্ছি, এখানে দুইটা বিক্রিয়া দেখানো হচ্ছে। একটা হচ্ছে মোম প্লাস অক্সিজেন ইজ ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস শক্তি। সো এ আর বি কি হতে পারে? কার্বন ডাইঅক্সাইড হতে পারে, পানি হতে পারে, আর এনার্জি হতে পারে। সো বি কে ধরো আমরা পানি হিসেবে বিবেচনা করলাম, বি হচ্ছে H2O আর এ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, সেকেন্ড আরেকটা বিক্রিয়া দেখাচ্ছে H2 প্লাস O2 ইজ ইকুয়ালস টু বি প্লাস শক্তি। সো খেয়াল করো, যেহেতু H2 এবং O2 মিলে কিন্তু পানি উৎপন্ন হবে, তার মানে এই বি আর এই বি যেহেতু মিলে যাচ্ছে, তাহলে এখানে বি দ্বারা আলটিমেটলি পানিকেই বোঝানো হয়। আর উভয় ক্ষেত্রেই কিন্তু আমি শক্তি উৎপাদন করতে পারবো। দুইটা বিক্রিয়াই আমাদেরকে শক্তি উৎপন্ন করতে সাহায্য করবে বা শক্তি উৎপাদন করে দিবে। আচ্ছা, এবারে চলো আমরা এদের প্রশ্নগুলোর সমাধান করি, জ্ঞানমূলক, অনুধাবনমূলক প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার। সো আমাদের কয়ের প্রশ্ন, স্ফুটনাঙ্ক কি? আচ্ছা, সো দেখো স্ফুটনাঙ্ক কাকে বলে? এক এটিএম বা এক বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় কোনো বস্তু তরল থেকে গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয় তাকে ওই পদার্থের স্ফুটনাঙ্ক বলে। এখানে কিন্তু তোমাকে এক এটিএম চাপ এটা মেনশন করে নিতে হবে, কেননা কোনো বস্তুর তাপমাত্রা তার চাপের উপর নির্ভরশীল। চাপ যদি বেশি হয় তাপমাত্রা বেশি লাগে, চাপ যদি কম হয় তার তাপমাত্রা কম প্রয়োজন হয়। তাহলে আমরা বলতে পারি যে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার চাপে কোনো পদার্থ থেকে তরল থেকে তার বায়বীয় অবস্থায় রূপান্তর করতে যেইটুকু তাপের প্রয়োজন হয়, যেই তাপমাত্রার প্রয়োজন হয় সেই তাপমাত্রাই হচ্ছে পদার্থের স্ফুটনাঙ্ক। আচ্ছা, সেকেন্ড প্রশ্ন, আয়োডিনকে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয় কেন? এটা আমার কাছে জানতে চাচ্ছে। সো আমাদের এখানে কিন্তু আমরা আমাদের দ্বিতীয় অধ্যায়ে দুই রকম পদার্থ নিয়ে আলোচনা করি। একটা হচ্ছে সাধারণ পদার্থ, যাদের কিনা কঠিন, তরল এবং বায়বীয় তিনটা অবস্থায় আছে। আর একটা হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ, যাদের তরল অবস্থা নেই, বায়বীয় অবস্থা আছে। তো এখানে দেখো, খেয়াল করো, আমরা যদি আয়োডিনকে ধরো, এই হচ্ছে আমার কঠিন আয়োডিন, এটাকে যদি আমরা এখন তাপ প্রদান করি, তাহলে সে কঠিন অবস্থা থেকে সরাসরি সে বায়বীয় বা গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হবে। তাপ প্রদান করলে সেই কঠিন অবস্থা থেকে সরাসরি বায়বীয় বা গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হবে। কেন? কারণ আয়োডিন একটি ঊর্ধ্বপাতিত পদার্থ। ঊর্ধ্বপাতিত পদার্থের কোনো তরল অবস্থা নেই, তার মানে তুমি যতই তাকে তাপ দাও না কেন, তুমি কখনোই তাকে তরল অবস্থায় রূপান্তর করতে পারবে না, সে সরাসরি কঠিন থেকে বায়বীয় অবস্থায় রূপান্তরিত হবে। তো এই জিনিসটা এখানে আসলে বলা হয়েছে যে তাপ দিলে যদি কোনো কঠিন পদার্থকে আমরা তরল অবস্থায় পরিণত না করে সরাসরি বায়বীয় অবস্থায় রূপান্তর করতে পারি, সেই পদার্থকে বলা হবে ঊর্ধ্বপাতিত পদার্থ। আয়োডিন একটি ঊর্ধ্বপাতিত পদার্থ, বিধায় আয়োডিন এই বৈশিষ্ট্যগুলো সে ফলো করছে। গেল এটা। যাচ্ছি আমরা গ নাম্বার। দেখো কি বলছে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বি যৌগের ভৌত অবস্থায় কিরূপ পরিবর্তন ঘটে ব্যাখ্যা করো। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বি যৌগের ভৌত অবস্থার কিরূপ পরিবর্তন ঘটে ব্যাখ্যা করো। অর্থাৎ আমার পানির যেই অবস্থার পরিবর্তন ঘটে, এটি এখন আমাকে এখানে জাস্ট ব্যাখ্যা করতে হবে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাহলে আসো ফার্স্টে আমরা বিক্রিয়াটা কমপ্লিট করে বি যৌগটাকে আমরা আরেকটু শিওর করে ফেলি। এখানে মোম হচ্ছে হাইড্রোকার্বন, দ্যাট মিনস যার মধ্যে কার্বন এবং হাইড্রোজেন রয়েছে। তো এটাকে যখন আমরা অক্সিজেন গ্যাসের সাথে বিক্রিয়া করব, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, জলীয় বাষ্প এবং শক্তি উৎপন্ন হচ্ছে। আর দ্বিতীয় বিক্রিয়া বলতেছে হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস, যেহেতু দুইটা পদার্থই গ্যাসীয় অবস্থায় রয়েছে, তাহলে এখান থেকে পানিটাও কি পাবো? জলীয় বাষ্প আকারেই পাবো। তার মানে বি বস্তু দ্বারা মূলত এখানে জলীয় বাষ্পকে বোঝানো হয়েছে। তাহলে মানে আমরা বি বস্তুর সম্পর্কে কনফার্ম হলাম, নিশ্চিত হলাম। এখন এই বি বস্তুর দেখো, আমাকে কিন্তু জানতে চাচ্ছে যে বি বস্তুর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
মানে কি জলীয় বাষ্পকে যখন আমরা 0°C তাপমাত্রায় নিয়ে আসবো, জলীয় বাষ্পকে যখন আমরা 0°C তাপমাত্রায় নিয়ে আসবো, তখন এর মধ্যে আসলে কি পরিবর্তন ঘটবে এটাই মূলত আমাকে এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো আমরা যদি এখন এটার গ্রাফের বিভিন্ন পয়েন্ট নিয়ে কথা বলি, খেয়াল করো। তো তখন কি হবে দেখো, এই যে আমাদের গ্রাফটা কিন্তু তখন এরকম হয়, এইভাবে হয়। তো ধরো তুমি এখন কি কোথায় আসো, তুমি এখন আসো এই জায়গাতে, জলীয় বাষ্পের মধ্যে তুমি এখন আসো, জলীয় বাষ্পের মধ্যে আমরা এখন আছি, মানে আমরা এখন জলীয় বাষ্প অবস্থার আছি আর কি। এরপরে আমরা কি করব, জলীয় বাষ্পকে শীতল করব। শীতল করব কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 100°C তাপমাত্রায়। শীতল করলে এই জলীয় বাষ্পগুলো ঠান্ডা হয়ে হয়ে, ধরো আমরা যদি পয়েন্ট দেই, এটা ধরো এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, তাহলে সি পয়েন্ট এসে সকল কণাগুলো কিসে পরিণত হবে? তরলে পরিণত হবে। সকল কণাগুলো তরলে পরিণত হবে। এরপরে আমরা আরো একটা পয়েন্ট যদি এভাবে নেই, এই যে আর একটা পয়েন্ট, এটা ধরো ডি পয়েন্ট, এটা ধরো তাপমাত্রা 0°C। তার মানে আমাকে কিন্তু কোশ্চেনে বলা হয়েছিল যে 0°C তাপমাত্রায় পদার্থের অবস্থার কি পরিবর্তন ঘটবে। সো আমরা এখন সেই 0°C তাপমাত্রায় পদার্থের অবস্থার পরিবর্তন কি হবে সেটি মূলত এখন দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, সো দেখো, তার মানে 0°C তাপমাত্রায় পদার্থটি কিসে পরিণত হবে? তরলে পরিণত হবে। তরল থেকে দেখো যখন ডিতে আসবা, তখন ডি হচ্ছে তোমার 0°। এইখানে তুমি কি পাবা বলো তো? এখানে তুমি কঠিনও পাবা প্লাস তরলও পাবা। তো জাস্ট তুমি যদি সহজে বলো যে 0°C তাপমাত্রায় এই এ বস্তু, এই বি বস্তুটি, আমার টোটাল বস্তুটি কিন্তু বি বস্তু, যেটা কিনা জলীয় বাষ্প ছিল, তাহলে বি বস্তুটি কঠিন অবস্থায় পাবো। তাপমাত্রা আস্তে আস্তে কমবে। ফার্স্টে সে জলীয় বাষ্প থেকে আসবে সে 100°C তাপমাত্রায়। 100°C তাপমাত্রায় আমরা তাকে শীতল করব, শীতল করে তরল পানিতে পরিণত করব। যখন সে তার তরল পানিতে পরিণত হয়ে যাবে, এরপর যদি তাপমাত্রা আমি আরও কমাই, তাহলে এই তরল পানিটা আস্তে আস্তে কিসে পরিণত হবে? কঠিন বরফে আস্তে আস্তে পরিণত হতে থাকবে। সো 0°C তাপমাত্রায় এই আমার কণাগুলো কঠিন অবস্থায় রূপান্তরিত হবে। ব্যাখ্যায় এই টাইপের কথাই লিখতে হবে, বাট গ্রাফ আঁকাটা এখানে ইম্পর্টেন্ট না। গ্রাফ আঁকার কোনো প্রয়োজন নাই, আঁকলে ভুল হবে এমনটা না, বাট আঁকতেই যে হবে এমন কোনো কথা নাই। তো এইখানে তোমাকে জাস্ট এই ব্যাখ্যার মধ্যে এই কথাগুলি তোমাকে নিয়ে আসতে হবে যে আমরা এদের কঠিন অবস্থা দেখতে পাবো। এবং দেখো আমি আরেকটা জিনিস দেখাই দিই এখান থেকে, জাস্ট এই পয়েন্টটা তুমি সবার শেষে একটু মেনশন করে দিলে আশা করি তোমাদের এই অ্যান্সারটা অনেক মানে প্রপারলি হয়ে যাবে। এই যে এরকমভাবে আমরা জাস্ট এরকমভাবে দেখিয়ে দিব যে জলীয় বাষ্পকে শীতলীকরণ করলে পানি হয়, ঠিক আছে, আবার শীতলীকরণ করলে পানি হয়, আরও যদি শীতলীকরণ করি তখন সেটা কি হয়? সেটা বরফে পরিণত হয়। শীতলীকরণ করলে সেটা আরও বরফে পরিণত হয়। সো অর্থাৎ আমরা এটাকে কি পাবো? কঠিন, তরল এবং এই যে বায়বীয় অবস্থা, সেই বায়বীয় অবস্থাকে শীতলীকরণের ফলে এটাকে আমরা কঠিন অবস্থা দেখতে পাবো। সো তুমি এটাকে এস বা সলিড আমরা লিখে দিতে পারি, এই যে সলিড, বরফ অবস্থায় পাবো, লিকুইড এবং গ্যাসিয়াস। তো আমরা জাস্ট ব্যাখ্যার ফলে এই কথাগুলো যদি আমরা লিখে দিই, আমাদের ঘয়ের অ্যান্সার কি হয়ে যাবে? ফুলফিল হয়ে যাবে, ঘয়ের অ্যান্সারটাও আমাদের কমপ্লিট হয়ে যাবে। ওকে, নেক্সটে দেখো, আচ্ছা নেক্সটে কি বলছে? লাস্ট কোশ্চেনে বলতেছে যে উদ্দীপকের 1 নংয়ে ভৌত এবং রাসায়নিক উভয় পরিবর্তন ঘটে, কিন্তু 2 নংয়ে শুধু রাসায়নিক পরিবর্তন হয়, বিশ্লেষণ করো। অর্থাৎ 1 নং প্রশ্নে ভৌত এবং রাসায়নিক উভয় রকম পরিবর্তন হলো, 2 নংয়ে শুধুমাত্র রাসায়নিক পরিবর্তন হয়, সেটা আমাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। আচ্ছা, তো আসো আমরা 1 নং বিক্রিয়ার ক্ষেত্রে কি পাচ্ছি খেয়াল করো। 1 নং বিক্রিয়া দেখতে পাচ্ছি একটা মোম, এই মোমবাতি জ্বালানো হচ্ছে, অর্থাৎ অক্সিজেন মানে হাইড্রোকার্বন, এই হাইড্রোকার্বনের সাথে বিক্রিয়া করা হচ্ছে কার? হাইড্রোকার্বনের সাথে বিক্রিয়া করতেছে অক্সিজেন, বিক্রিয়া করে কি উৎপন্ন করতেছে? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করতেছে, পানি উৎপন্ন করতেছে, আর অনেক তাপ শক্তি উৎপন্ন করতেছে। সো এবারে আমরা এখন এই প্রশ্নগুলোর অ্যান্সার করার চেষ্টা করব। তো দেখো মোমবাতি, তো মোমবাতিকে যখন জ্বালানো হয় তখন মোমবাতি কি হয়? অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন করে। ওকে, তো এই জায়গাতে দেখো মোমের দুইটা অবস্থা চিন্তা করো, উপরে থাকতেছে তোমার গ্যাসীয় মোম, আর নিচে থাকতেছে, এইখানে থাকতেছে তোমার তরল মোম, আর নিচে থাকতেছে একদম কঠিন মোম। তিনটা অবস্থা, গ্যাসীয় মোম, তরল মোম এবং কঠিন মোম। তো তরল মোম এবং কঠিন মোম এই দুইটা অবস্থার পরিবর্তনকে বলা হবে ভৌত পরিবর্তন। কেন? কারণ তরল মোমকে যখন তুমি শীতল করবা সেটা কঠিন মোম হয়ে যাবে, কঠিন মোমকে আবার আগুনের কাছে নিয়ে ধরবা সেটা তরল হয়ে যাবে। সো এখানে আমরা এক্সচেঞ্জ করতে পারতেছি অবস্থাগুলো, আমরা কঠিন থেকে তরলে যেতে পারতেছি, তরল থেকে আবার কঠিনে আসতে পারতেছি। তো যেহেতু এখানে অবস্থার পরিবর্তনটা ফিক্সড না, আমরা
একটা জায়গা থেকে একটা জায়গায় যেতে পারতেছি, কঠিন থেকে তরলে যেতে পারতেছি, তরল থেকে আর পুনরায় রিটার্ন আসতে পারতেছি, তাই আমরা এই পরিবর্তনকে বলবো ভৌত পরিবর্তন। মোমের এই পরিবর্তনকে বলা হবে ভৌত পরিবর্তন। বাট গ্যাসীয় যে মোমটা, এই যেই মোমটা তোমাকে বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আলোক শক্তি, তাপ শক্তি প্রদান করতেছে, এই মোমটাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। এখন কেন রাসায়নিক পরিবর্তন বলা হয়? কেন রাসায়নিক পরিবর্তন বলা হয়? কারণ এখানে মোমগুলোকে আর সেই আগের অবস্থায় ফিরিয়ে আনা পসিবল হয় না, আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয় না। আমরা যদি একবার মোমটাকে ক্ষয় করে ফেলি, এটাকে আমরা আর পুনরায় রিটার্ন নিয়ে আসতে পারবো না। যেটা আমার কার্বন ডাইঅক্সাইড হয়ে যাচ্ছে, জলীয় বাষ্প হয়ে যাচ্ছে, আলোক শক্তি, তাপ শক্তি দিচ্ছে, সেই মোমটাকে আর রিটার্ন করতে পারবো না। বিধায় মোমের এই অবস্থাটাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। তাহলে আমরা এইটুকু বুঝলাম যে মোমবাতি যখন জ্বালানো হয় তখন তুমি একই সাথে ভৌত পরিবর্তনও পাচ্ছ, আবার রাসায়নিক পরিবর্তনও পাচ্ছ। মোমবাতি যেই জায়গাটা জ্বলে, মানে মোমের যে অংশটুকু জ্বলতেছে সেখানে রাসায়নিক পরিবর্তন হচ্ছে, আর যে অংশটুকু আগুনের তাপে গলে নিচে পড়তেছে, নিচে পড়ে আবার কঠিন হচ্ছে, সেখানে ভৌত পরিবর্তন হচ্ছে। সো এই ব্যাখ্যায় এই কথাগুলো এক্সপ্লেন করে দিলে আমাদের হয়ে যাচ্ছে 1 নম্বর বিক্রিয়ার ক্ষেত্রে। 2 নম্বর বিক্রিয়ায় আসো। দেখো 2 নম্বর বিক্রিয়াটা কি বলছে? 2 নম্বর বিক্রিয়া বলছে পানির কথা। সো পানি কি হয় দেখো, হাইড্রোজেন আর অক্সিজেন মিলে আমার পানি হলো, H2O পানি হলো, ঠিক আছে? তো এই পানির বৈশিষ্ট্য আর হাইড্রোজেন অক্সিজেনের বৈশিষ্ট্য কি সম্পূর্ণ পৃথক, সম্পূর্ণ পৃথক বৈশিষ্ট্য। পানির বৈশিষ্ট্য থেকে হাইড্রোজেন অক্সিজেনের বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা। তো আমরা নর্মাল সেন্সে যদি চিন্তা করি, পানি থেকে কিন্তু কখনোই হাইড্রোজেন অক্সিজেনের রূপান্তর হওয়া সম্ভব না, নর্মাল সেন্সে এটা করা যাবে না। বাট তড়িৎ বিশ্লেষণ করলে আবার সেখানে তুমি চলে যেতে পারবা, একটা মাধ্যমের মানে আমরা যেতে পারবো। তাহলে পানির বিক্রিয়াটা, হাইড্রোজেন অক্সিজেনের সমন্বয়ে পানির যে বিক্রিয়া, সেই বিক্রিয়াটাকে বলতেছি আমরা রাসায়নিক পরিবর্তন। কারণ এদের মূল সত্তাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অক্সিজেন গ্যাসীয়, তারপরে হচ্ছে গিয়া হাইড্রোজেন গ্যাসীয়, কিন্তু পানি কিন্তু গ্যাসীয় হতে পারে, তরলও হতে পারে, কঠিন হতে পারে। সো মূল সত্তাটা পরিবর্তিত হয়ে যাচ্ছে, তাই এই পরিবর্তনকে আমরা বলবো রাসায়নিক পরিবর্তন। বাট একটা জিনিস একটু বুঝতে হবে, অনলি পানি যদি চিন্তা করে, অনলি পানি, যে পানির বিভিন্ন অবস্থার পরিবর্তন, যে গ্যাসীয় থেকে তরল, তরল থেকে কঠিন, সেইটা কিন্তু আবার ভৌত পরিবর্তন। সো আশা করি ব্যাপারটা তোমরা বুঝছো যে হাইড্রোজেন অক্সিজেনের সমন্বয়ে যে পানি বানাবো, শুধু পানি, এইটুকু রাসায়নিক পরিবর্তন। বাট আমরা যদি পানির ভিতরগত অবস্থা চিন্তা করি, যে গ্যাসিয়াস পানিকে আমরা শীতল করে তরল করব, তরলকে আরও শীতল করে কঠিন করব, কিংবা কঠিনকে তাপ দিয়ে তরল করব, তরলকে তাপ দিয়ে জলীয় বাষ্পে রূপান্তর করব, এই যে অভ্যন্তরীণ যে অবস্থার এক্সচেঞ্জ, কঠিন তরল বায়বীয়, এটাকে আমরা বলতে পারবো ভৌত পরিবর্তন। বাট বিক্রিয়ার সাহায্যে যেই পানি আমরা তৈরি করতেছি, সেটা কিন্তু অবশ্যই তোমার রাসায়নিক পরিবর্তনের মধ্যে পড়বে। তাই ব্যাখ্যায় এই কথাগুলো তোমাকে অবশ্যই নিয়ে আসতে হবে। 2টা সিনারিও আলোচনা করে দিবা। মোমের ক্ষেত্রে কিভাবে ভৌত পরিবর্তন হয়, কিভাবে রাসায়নিক পরিবর্তন হয়, সেটা আলোচনা করে দিবা। আর পানির ক্ষেত্রে যেটা বললাম, যে শুধু বিক্রিয়ার ক্ষেত্রে হাইড্রোজেন অক্সিজেন বিক্রিয়া করে যে পানি তৈরি করবে, সেটা হবে অনলি রাসায়নিক পরিবর্তন। কিন্তু পানির ভিতরগত অবস্থার পরিবর্তনটাকে কিন্তু আমরা আবার ভৌত পরিবর্তনের মধ্যে বিবেচনা করতে পারবো। তো তাহলে আমাদের ঘরের অ্যান্সার অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে। তো আজকে সৃজনশীল প্রশ্ন আমি এখানে শেষ করতেছি। নতুন কোনো সৃজনশীল প্রশ্নের অ্যান্সারে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।